আমাকেও ঘুমোতে দিন প্লিজ। না না, আমি আপনাকে বিরক্ত করছি না, আপনি ঘুমিয়ে পড়ুন আপনি। জরুরি কথা আছে বলে আমাদের ডাকলেন, এখন আপনি চুপ করে আছেন, বলুন না। আচ্ছা, আপনি বললেন আপনি ফ্লাইটে করে ফিরছেন, আপনার তো কলকাতায় থাকার কথা, তাহলে ব্যাংককে গেছিলেন কি? মেয়েটার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে আমি নর্থ বেঙ্গলে লাভাতে গিয়েছিলাম। লাভায়? ওই মেয়েটি বলেছিল না যে অ্যাক্সিডেন্টে ওর যখন মেমোরি লস হয়ে গেল তখন ও লাভাতে ছিল, মানে যারা ওকে রেস্কিউ করে তারা ওকে লাভাতে নিয়ে যায়। তো আমি দেখতে গিয়েছিলাম যে সত্যি সত্যি এরকম দুজন মানুষ এক্সিস্ট করে কিনা। ওখানে গিয়ে আমি যে ইনফরমেশন পেলাম তাতে আমি পুরোপুরি পাজলড। কি খবর আঙ্কেল? খবর হচ্ছে যে ওই মেয়েটি যেরকম বলেছিল ঠিক সেই রকম একজন বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা ওই গ্রামে থাকেন। তাদের দুটো মেয়ে, একজন বিয়ে হয়ে কানাডাতে, অন্য মেয়েকে নিয়ে উনি থাকেন। কি বলছেন? কি সত্যি ওরকম দুটো মানুষ ওখানে থাকে? এটা কি করে সম্ভব? সম্ভব, অ্যাটলিস্ট আমি তো আমার নিজের চোখে দেখে এসেছি, সম্ভব। এতে এত অবাক হওয়ার কি আছে গেভূত? ওর ওখানে থাকাটাই তো স্বাভাবিক। মানে তুমি কি গেভূত এটাও বুঝলে না? আরে বাবা, যেই মেয়ে আমার ব্যাপারে পাই টু পাই খবর রেখেছে যাতে ওকে আমরা ধরে না ফেলতে পারি, সেই মেয়ে নিজের কথার মাঝে কোনো ফাঁক রেখে এত কাছাকাছি কি করবে? কখনো করবে না। ও জানতো ওর কথাগুলোকে আমরা যাচাই করে দেখতে পারি, তাই ও এমন দুজনেরই নাম নিয়েছে যারা ওই গ্রামে থাকে। আর তার মানেই তো এটা প্রমাণ হয়ে গেল না যে স্মৃতি হারিয়ে যাওয়ার পর ও ওই কাপলের বাড়িতেই থাকতো। এটাই সব থেকে আশ্চর্যের যে ও ওখানে ছিল, সত্যিই ছিল। বিশপ, আপনি বলুন না যে ওখানে কি সত্যি ওই মেয়েটা থাকার প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি তো। ওদের বাড়িতে ছবি দেখেছি, তারপরে ও যে কদিন ওখানে ছিল বলেছে সেটাও ম্যাচ করে যাচ্ছে। তারপরে ওই বয়স্ক কাপলোকে মিস করে, ওর জন্য কান্নাকাটি করে, পুরোটাই সত্যি। না না না, আমি মানি না, আমি এটা মানি না। এটা ওর কোনো কনস্পিরেসি। ওই পরিবারের লোকগুলোকেও হাত করে এই চালটা সাজিয়েছে। আরে একটা পরিবার হলে হয়, তা বলে একটা গোটা গ্রামের সবাই ওকে চেনে, জানে, ভালোবাসে, ওকে মিস করে। এ তো পাকা মাথায় খেলোয়াড় মেয়েটা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওর এই খেলার শুরু শেষ কিছুই আমার মাথায় ঢুকছে না। তবে আমার মনে হচ্ছে যে এই খেলায় ও একা নয়, মাস্টার প্ল্যানটা ওকে কেউ সাজিয়ে দিয়েছে, আর যে সাজিয়ে দিয়েছে সে হচ্ছে আরো বড় খেলোয়াড়। প্ল্যানে কোনো গ্যাপ রাখিনি যাতে আমরা কোনো ক্লু বের করতে পারি। আমি হেরে গেলাম, আমি আবার হেরে গেলাম, আমি আবার ওর কাছে হেরে গেলাম। এখন আর কেউ আমাকে বিশ্বাস করবে না, কেউ না। ও অন্যায় করেও জিতে গেল। বনি, অন্যায় করে কেউ কোনোদিন জিততে পারেনি আর পারবেও না। ও যদি এসব করে তোমাকে ফাঁদে ফেলতে চায় তাহলে আমি বলে রাখছি, ওর নিজের পাতা ফাঁদে ও একদিন নিজেই পড়বে। সেদিন দেখব ও পালানোর রাস্তা পাবে না। ওর মিথ্যে ফাঁদে ওকে পড়তেই হবে। কিন্তু কি করে গেভূত, কি করে? মনিবেশ আঙ্কেল তো বললেন ও কোনো গ্যাপ ছাড়েনি যেখান থেকে আমরা ওকে ধরতে পারবো। তাহলে ও কি করে বাঁধে পড়বে গেভূত, কি করে? নতুন বউ, ও সবাইকে ঠকিয়ে পাপ করেছে। পাপ বাপকে ছাড়ে না, ও ছাড় পাবে না। ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। জানি না কচিদা, আমি কিচ্ছু জানি না তোমরা ঠিক বলছো কিনা, কিন্তু আমি যে কোনো পথ দেখতে পাচ্ছি না। সব যেন বন্ধ মনে হচ্ছে, কোনো আশার আলোয় যে আমি দেখতে পাচ্ছি না কচিদা। আমার নিজের ওপর নিজের ভরসাটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সব গুলিয়ে যাচ্ছে আমার। কি করব না করব সব গুলিয়ে যাচ্ছে। দেখো, এতটা হতাশ হও না, আমরা সবাই তোমার পাশে আছি। একটা জিনিস জানবে, রাতের অন্ধকারটা কিন্তু সাময়িক, কিন্তু যেটা সত্যি সেটা দিনের আলোয় সবার চোখের সামনে আসবে। এখন আমরা কি করবো আঙ্কেল? আমরা তো ওর কোনো চালই ধরতে পারছি না, সবও মিলিয়ে দিচ্ছে। তার কারণ অতীতের গল্পটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে, তাই আমরা তার কোনো ক্লু পাচ্ছি না। তাহলে ওকে এমন একটা জায়গায় ধরতে হবে
যে জায়গাটা ও আগে থেকে সাজাতে পারবে না। সেটা কি? ওর বর্তমান। ও বনির মতো দেখতে। দুটো মানুষ একরকম দেখতে হতে পারে, কিন্তু তাদের চরিত্র তো এক হয় না। ওকে আমাদের চোখে চোখে রাখতে হবে। একদিন না একদিন ও একটা ভুল করবেই, আর সেই ভুলের ভিতর থেকে ওর মিথ্যেটা আমরা টেনে বের করে নিয়ে আসবো। ঠিক বলেছ আঙ্কেল, ওপরের চেহারাটাকে নকল করতে পারলেও ভেতরের বনিটাও কোনোদিনই হয়ে উঠতে পারবে না। বনি হয়ে উঠতে একটা না একটা ভুলও নিশ্চয়ই করবে। এক্স্যাক্টলি, আমিও প্রথমে অন্মেষ আঙ্কেলের কথাটা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ভাবো মেয়েটা কিভাবে গেম প্ল্যানটা সাজিয়েছে। শুধু মেয়েটা না, মেয়েটার পেছনে আরো কেউ আছে, নাহলে এত নিখুঁত প্ল্যানও বানাতে পারতো না। ও শুধু বনির ব্যাপারে সব জেনে এসেছে তা কিন্তু নয়, ওর বলা গল্পের সাপোর্টে সমস্ত এভিডেন্সও জোগাড় করেছে। কোনো বড় মাথা তো ওর পেছনে আছে, তাকে আগে ধরতে হবে, তাহলেই আমরা সত্যিটা জেনে যাব। দেখো, সে যেই থাক, আমরা কিন্তু ওদের ট্র্যাপে পা দেবো না। ওরা চাইছে তোমাকে ভয় দেখিয়ে, তোমাকে চাপে ফেলে এই বাড়ি থেকে আউট করতে, যাতে সোমনাথ চ্যাটার্জি সব সম্পত্তিও দখল করতে পারে ওই মেয়েটা। দেখো, আমরা কিন্তু এখন ওদের ট্র্যাপে পা দিলে তুমি কিন্তু দুর্বল হয়ে পড়বে, আর তুমি যদি উইক হয়ে পড়ো তাহলে কিন্তু ওরা সাকসেসফুল হয়ে যাবে। না গেও, আমি আর কিছুতেই উইক হব না, একটুও ভয় পাবো না। ও আমাকে চাপে ফেলতে চেয়েছে, তো এবার আমি ওকে চাপে ফেলবো। লড়কে লেঙ্গে হাম, ছোড়েঙ্গে নেই উসকো। বনির সাথে পাঙ্গা নিতে এসেছে, তো এবার আমিও ওর মুখোশটা টেনে খুলে দেবো। এই তো আমার আসল বনি। আমি তো এই বনিকেই চিনি, এই বনিকেই জানি, যে বনি সবসময় কনফিডেন্ট, যে কখনো হার মানেনি। তোমার এই লড়াকু মানসিকতাই তো আমাকে আমার জীবনের সাথে লড়তে শিখিয়েছে। আমার বনি হারতে পারে না, কিছুতেই না। তোমার লড়াই বাসে আমি আছি, দেখি মেয়েটা আর কত নাটক চাপিয়ে। শুভম, আই এম সরি, আই এম রিয়েলি সরি যে আমি তোমাদের কথার মাঝখানে চলে এসেছি। আমার একদম আসা উচিত হয়নি। তোমরা হয়তো আমাকে অ্যাভয়েড করতে চাইছো। হ্যাঁ, না না সোম, এসব আপনি কি বলছেন? আপনাকে আমরা অ্যাভয়েড করতে যাব কেন? আমাকে অ্যাভয়েড করতে যাবে কেন? আর যদি তাই না হয় তাহলে তোমরা অনিমেষ আঙ্কেলের বাড়িতে গেলে আর আমাকে, আচ্ছা ওই মেয়েটার সম্বন্ধে অনিমেষ আঙ্কেল তো তোমাদের কিছু না কিছু একটা ইনফরমেশন নিশ্চয়ই দিয়েছে, আর তোমরা আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না। কেন বলবে? আমি কে, তাই না? আমার হয়তো আমার অধিকারের বাইরে গিয়ে এই কথাবার্তা বলাগুলো উচিত হয়নি। আই এম সরি, আমি যাচ্ছি। আপনি কিন্তু আমাদের ভুল বুঝছেন, ভুল বুঝে চলে যাচ্ছেন। কেউ ওনাকে বোঝাও না। ভুল? কিসের ভুল বলো তো বর্ণিতা? এই দেখো না, এই এখন যদি আমি তোমাদের দুজনকে না দেখতাম তাহলে তো তোমরা আমাকে কখনো জানাতেই না যে তোমরা বাইরে বেরিয়েছিলে। তোমরা যেভাবে আমার কাছ থেকে সবকিছু গোপন করছো, লুকোচ্ছো, তারপর আর কিছু বোঝার থাকে না। বোঝার থাকে। আপনি আমার বন্ধু হয়ে আমার সুখ দুঃখে, আমার আপদে বিপদে আমার পাশে থেকেছেন, আর আজ আমাদেরও আপনার বন্ধুত্বটার খুব প্রয়োজন। সোহম, মুখে বন্ধু বলছো, অথচ তোমরা। বলছি তো ভুল হয়ে গেছে। আচ্ছা বেশ, এবার থেকে সব ইনফরমেশন, সব প্ল্যান আগে আপনার সাথে শেয়ার করব, প্রমিস। তাহলে আর চলে যাওয়ার কথা বলবেন না তো? আপনি তো জানেন সোহম, আমি আপনাকে কতটা ভরসা করি, আর সেটা জেনেও আপনি চলে যাবেন। কি তুমি কাঁদছো কেন? তুমি কাঁদবে না। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাবো না। আমি তোমার আর শেখরের পাশে থাকবো। হ্যাঁ, আমি কোথাও যাবো না। আচ্ছা আমাকে পুরো ব্যাপারটা বলো, যে তোমরা যে অনিমেষ আঙ্কেলের বাড়িতে গেলে, তো কি কথাবার্তা হলো সেখানে? তাহলে শুনুন। না বাপু, তা বললে হবে না। আমি তো শুনেছি বনির জন্মানো থেকে তুমি এই বাড়িতে আছো। হ্যাঁ, তাহলে যেই মেয়েকে তুমি চোখের সামনে বড় হতে দেখলে,
সেই চোখ বনিকে চিনতে ভুল করবে সেটা তো মানতে পারলুম না। বলছি তো আমি কিছু জানি না, কেন এক কথা ঘ্যান ঘ্যান করছো? কি হয়েছে বিমলদা? আমি বুঝতে পারছি না কে আসল কে নকল, ওরা বারবার এসে জিজ্ঞেস করছে। আমি জানি আমি ছোটবেলা থেকে বনি দিদিকে মানুষ করেছি, সে কি খাবে না খাবে, কি খায় না খায় সব আমি জানি। আর এটাও বলতে পারি বনি দিদির কোনোদিনও চিংড়ি মাছ সহ্য হয় না। হ্যাঁ, এই মেয়ের যদি চিংড়ি মাছ খেয়ে কষ্ট হয় তাহলে বুঝবো যে এই আমাদের বনি দিদি। চল। গৃহভূত সলভ করার রাস্তা পেয়ে গেছি। পেয়ে গেছো? কি করে? বিমলদার কথায় একটা অ্যামেজিং প্ল্যান মাথায় এলো। এবার তো ওকে হার স্বীকার করতেই হবে। আরে কি হয়েছে সেটা বলবে তো? হ্যাঁ, তাহলে তো এটাকেই আমরা কাজে লাগাতে পারি। আমিও তো সেটাই ভাবছি। এই একটা ক্ষেত্রে ওর কোনো কন্ট্রোল থাকবে না। ও এতদিন নিজেকে বনি প্রমাণ করার জন্য যা যা করেছে, বা আমার অতীতের ইতিহাসের সঙ্গে নিজেকে মিলিয়ে রিপ্রেজেন্ট করেছে, সেটা তো করা যেতেই পারে, কারণ সেই প্রমাণ জোগাড় করা সম্ভব। কিন্তু আমার যে চিংড়ি মাছে অ্যালার্জি আছে সেটা তো শরীরের ভেতরের ব্যাপার, সেটাও মেলাবে কি করে? কারণ শরীরের ওপর তো ওর কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু এত কনফিডেন্ট হয়েও না বর্ণিতা। ওই মেয়েটা যখন তোমার সম্বন্ধে এত কিছু ইনফরমেশন নিয়ে এসেছে এখানে, তখন তোমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে এটাও নিশ্চয়ই জানে। আর আমার মনে হয় ও চিংড়ি মাছ বুঝলে খাবেই না, তুমি দেখে নিও। বুঝলে বুঝবে, কিন্তু যদি না বোঝে আমি সেই ব্যবস্থাই করব। আর যদি ওটা খেয়ে নেয় তাহলে না গৃহভূত, কারো শরীর নিয়ে খেলাটা ঠিক হবে না। আর ওর যদি কিছু হয়ে যায়, না না, এটা আমার খুব ইনহিউম্যান লাগছে, আমি পারবো না। বোকামি, চিংড়ি মাছ খেলে বনির অ্যালার্জি হয়, তাতে ওর এফেক্ট হবে কেন? ও তো বনি নয়, বলছো তুমি, হলে তোমার হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে তো ওকে খাওয়ানো যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ, সেসব তো বুঝলাম, কিন্তু খাওয়াবেটা কি করে? আমি কি ভেবেছি জানেন? এই দেখো, তুমি আবার এখানে কি করছো? আজকের ব্রেকফাস্টটা আমি বানাবো। তা করো, কিন্তু এই কাটাকুটিগুলো আমি করব। না না বিমলদা, আমি করে নেবো। তোমার অন্য কাজ থাকলে তুমি সেগুলো করে নাও। আরে কাজ কি আমার একটা? এই সারাদিন বাড়িটা সাজাতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর বাবু কতগুলো জিনিস আনতে দিয়েছে সেগুলো আনতে যেতে হবে। ঘর পরিষ্কার করতে হবে কেন? ওমা, তোমার মনে নেই? প্রতি বছরই তো তোমার জন্মদিনের আগের দিন সারা বাড়ি পরিষ্কার করি, তোমার ঘরটা পরিষ্কার করে রাখি, আর বড়বাবু তোমার জন্য কেনা উপহারগুলো এখানে ওখানে লুকিয়ে সাজিয়ে রাখে। সেই ছোট্টবেলা থেকেই তোমার জন্মদিনটা তো এইভাবে পালন করা হয়। কাল আমার জন্মদিন, তবে কি বাবার এসব মনে আছে? কে জানে, এই বছরটা কি আর তেমন হবে? বাবা আমার জন্য কিছু করবে কিনা আমি জানি না, কিন্তু নিজের মেয়ের জন্য এবারেও একটা না একটা সারপ্রাইজ ঠিক প্ল্যান করবে। হ্যাঁ, তাও তো ঠিক। কি যে হচ্ছে এই বাড়িতে! আগে বাড়িটায় কত আনন্দ ছিল, এখন যেন আমার দম বন্ধ লাগে। দম বন্ধ তো আমারও লাগে। চেনা মানুষগুলোর কাছেই আজ আমি কেমন অচেনা হয়ে গেছি। আচ্ছা, কবে বোঝা যাবে বলো তো আসল বনি দিদি কে? আজকেই হয়তো। কাল আমার জন্মদিন বিমলদা, আর আমি প্রাণপণে চেষ্টা করব যাতে এই দম বন্ধ করা সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে কাল যেন সত্যি নতুন করে আমার জন্ম হয়। আর তার জন্য যা করতে হয় আমি করব।
এবার চলো তো, আমাকে মশলাপাতিগুলো বেচে দেবে। চলো চল। মাছটা যদি ব্লেন্ড করে নিই তবে তো বুঝতে পারবে না এটা কি মাছ, তারপর রোলটা বানাবো। কিন্তু গন্ধতে যদি বুঝে যায়, হ্যাঁ কাজ করি, পেঁয়াজ রসুনটা আরেকটু বেশি দিয়ে দিই। আর কি দিয়েতে, ইয়েস, আচিনামোটোর গন্ধে একটা চাইনিজ রান্নার ফ্লেভার আসবে। কোন মাছ তাহলে একদম বোঝা যাবে না। মেয়েটা আজ কোন নাটক করে পার পায় দেখি। চিংড়ি মাছে বনির অ্যালার্জি এটাও কোনোভাবে জানলেও এই রোলটাতে যে চিংড়ি মাছ আছে সেটা তো জানবে না। আর এটা খেয়ে ওর যখন কোনো রিয়াকশন হবে না, আমি সবার সামনে ডিসক্লোজ করে দেবো যে রোলটা কিসের বানানো। হ্যাঁ কাজ করি, এটাতে একটু সস দিয়ে দিই। আজ তোমার নাটক শেষ। এটা কি করছো বিমলদা? এই যে তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। আমি আজ আর কিছু খাবো না। আসার সময় বাবার সাথে পেট ভরে কচুরি খেয়ে এসেছি, এখন শুধু এক গ্লাস জল খাবো। ও না খেলে আমার প্ল্যানটা কি করে হবে? কালকে আমার জন্মদিনের আগে ওর মিথ্যেটা যে আমায় প্রমাণ করতেই হবে। সে কি? দেখো মেয়েটা তো খাবে না বলছে। হ্যাঁ, তাহলে আমাদের প্ল্যানটা পুরো মাঠে মারা যাবে। চা খাবে, খুব খাবে। দেখুন না কি করে খাওয়াই। বিমলদা খুব খিদে পেয়েছে, খাওয়া দাও তো। আমার হাত যে জোড়া। দিদি তুমি একটু। আমি দিচ্ছি বিমলদা। আপনি আমাকে ব্রেকফাস্ট সার্ভ করে দেবেন আর আপনি খাবেন না? কিছু খেয়ে নিন। হ্যাঁ খাচ্ছি। বাবু কি এখন ফিরবেন না? না বিমলদা, বাবা বললো বাবার কিছু কেনাকাটি করার আছে, ওটা করেই ফিরে আসবে। কাল আমার জন্মদিন, আমি জানি বাবা আমার জন্য সারপ্রাইজ গিফটই কিনতে গেছে। ওগুলো দেখার জন্য আমি খুব এক্সাইটেড, কিন্তু কাল অবধি তো আমাকে অপেক্ষা করতেই হবে। আজকে সারপ্রাইজটা আগে সামলাও, তারপর তো কালকের ভাবনা। আজকে স্পেশাল ব্রেকফাস্ট মেনু সবার জন্য।